বিসমিল্লাহির রহমান রহিম। আমার কোচ পলাশ যে ইউটিউব চ্যানেলটা আছে, এটা মূলত পলিটিক্যাল বা রাজনৈতিক, অর্থনৈতিক বা সমসাময়িক যে ঘটনা প্রবাহ এটা বা ফ্রিল্যান্সিং সাংবাদিকতার উদ্যোগে খুলেছিলাম। তখন এটার নাম ছিল খোলা জানলা। পরবর্তীতে যেহেতু আমি ইনকাম ট্যাক্স ভ্যাট ট্রেনার, আমি এটাকে কোচ পলাশ নামে কনভার্ট করি। খোলা জানলা নামে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে। যাই হোক, আমার পলিটিক্যাল অবস্থান খুব ক্লিয়ার। আমি বিএনপির রাজনীতির সাথে পরোক্ষভাবে জড়িত। কেন পরোক্ষভাবে জড়িত? আমি 1990 সালে মূলত বিএনপিতে আমার ঘটনাচক্রে আমি বিএনপির কার্যক্রমের সাথে জড়িত হই। স্বৈরাচার এরশাদ সরকারের আন্দোলনে বাগেরহাটের নামকরা ছাত্রনেতা শওকত ভাইয়ের আহ্বানে বাগেরহাট পিসি কলেজে আমি যখন এসএসসি পাশ করে প্রবেশ করলাম 1991 সালে, তখন মূলত আমি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়ি এবং বিএনপির সাথে আমার কার্যক্রম শুরু হয়। তো সেভাবে আমরা মূলত লালন ভাই এখন যে পুলিশ কর্মকর্তা হরিণখানার রতন, আমরা তখন রতন দা বলতাম। দা মানে রতন ভাই, মূলত দাদা বলাটা ওনাকে, আমাদের যেহেতু বড় ভাই, সবাই ওনাকে রতন দা বলতো, আমিও সেভাবে রতন দা বলতাম। এরপরে বাগেরহাটের টুটুল ভাই, আলাপ ভাই, কিশোর ভাই, এই যে গ্রুপটার সাথে মূলত আমি সরাসরি রাজনীতি করার যে অভিজ্ঞতা 1991 থেকে 93 এই সময়টা মূলত পিসি কলেজ কেন্দ্রিক যে রাজনীতি, এটার সাথে সরাসরি জড়িত ছিলাম। আমি এই কথাগুলো এই জন্য বলছি যাতে আমার সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়, আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন আমি কি বলতে চাচ্ছি, আমার বিএনপিতে আমার অবস্থানটা কি, এটা যাতে আপনারা বুঝতে পারেন। ইন্টারমিডিয়েট পাশ করলাম পিসি কলেজ থেকে। আমি আজম খান কমার্স কলেজে ভর্তি হলাম। ও পিসি কলেজে কিন্তু আমি স্কাউট করতাম প্লাস বিএনপির রাজনীতি করতাম। বিধায় স্কাউটে লাল স্যার খুব কড়া লোক ছিলেন। যারা রাজনৈতিক মিছিল মিটিংয়ে যেত তাদেরকে বাদ দিয়ে দিতেন। তো একটু সাবধানে চলতে হতো যাতে লাল স্যারের সামনে না পড়ি। আর আমি যেহেতু হরিণখানার লোক, আমার বাবা ওই কলেজ চাকরি করতেন, স্বভাবতই বাবা মারা চান না ছেলেরা পলিটিক্স করুক। তো সে কারণে আমার জন্য মিছিল মিটিংয়ে যাওয়া ছিল একটু জটিল বিষয়, কারণ মিছিল মিটিংয়ে দেখলেই আমার আব্বার কানেটা চলে যেত যে পলাশে তো দেখছে মিছিলে। যাই হোক, এইভাবে আমি যখন আজম খান কমার্স কলেজে ভর্তি হলাম, ওখানে যে স্বভাবতই স্কাউটে যোগ দিলাম। স্কাউটে আমার মিতা ছিলেন, মানে উনি পরবর্তীতে জানলাম যে ওনার নাম পলাশ, উনি ছিলেন এটার প্রধান। আমরা কর্মী হিসেবে বা সদস্য হিসেবে ছিলাম। পর্যায়ক্রমে অনার্স ফার্স্ট ইয়ার পেরোনোর পরে আমার মনে হলো যে স্কাউটের এই সার্টিফিকেটগুলো আসলে খুব বেশি একটা
আমার অন্তত কাজে লাগবে না, কারণ আমি আর্মি, বিডিআর বা এই জাতীয় পুলিশ বাহিনীতে যাব না। আমি যেহেতু অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করছি, কোথাও একটা কর্পোরেট জবে যাবো। অর্থাৎ তখন আমরা ক্যারিয়ার সচেতন হয়ে গেলাম। এই কাব স্কাউট, বয় স্কাউট, রোভার স্কাউটের ইতি টানলাম, শুরু হলো নতুনত্ব। এখন যেহেতু স্কাউট আর ভিতর থেকে আর তেমন আসে না, আমি বিএনপির মিছিল, মিটিং, সর্বত্র পদচারণা শুরু হলো। তো সেভাবে খুলনা শহরে আজম খান কমার্স, আপনারা হয়তো জানেন যে খুলনা পলিটিক্সের কেন্দ্রবিন্দু কিন্তু খুলনা শহরের এই অঞ্চলটা, মানে আজম খান কমার্স কলেজ কেন্দ্রিক। বিএল কলেজে যারা থাকেন তারা খুব বেশি একটা প্রভাব বিস্তার করতে পারেন না, কিন্তু আজম খান কমার্স কলেজের ছাত্র নেতাদের একটা দাপট থাকে খুলনা শহরে। তো সেভাবে খুলনার একেবারে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সাথে উঠা বসার সুযোগ হয়। যেহেতু আমি 5 বছর কমার্স কলেজে পড়ছি, একটা ভালো সুনাম ওখানে গড়ে ওঠে। একটা পর্যায়ে সম্ভবত ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যখন আমরা উঠব, তখন গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গেল, আওয়ামী লীগ ক্ষমতা এলো। ওই সময় আমি যখন ধীরে ধীরে কমার্স কলেজের হোস্টেল বিএনপি ত্যাগ করলো, আমি সাহস করে আমাদের যারা নতুন ছাত্ররা আসতো তাদেরকে সিট দিতে সাহায্য করতাম। এইভাবে একটা পর্যায়ে আওয়ামী লীগের হোস্টেল কেন্দ্রিক ছেলেরা বুঝতে পারলো যে এখানে এখন একমাত্র সক্রিয় বিএনপির একজন স্টুডেন্ট কর্মী আছে, তা হচ্ছে আমাদেরই বন্ধু পলাশ। মানে আমাদের ব্যাচের কিছু বন্ধুরা ছিল মূলত আওয়ামী লীগের মূল নেতৃত্বে। তো তারা একবার সিদ্ধান্ত নিল যে তাহলে পলাশকে একটা ধুলাই দিতে হবে। তাহলে ধুলাইটা কীভাবে দেওয়া হবে? ওসমান নামে একটা গোপালগঞ্জের ছেলে ছিল, তার মাধ্যমে তারা একটা পলিসি আটলো। শেষ পর্যন্ত আমরা একটা মারামারি হলো। আমরা যেহেতু 3 ভাই হোস্টেলে থাকতাম, আমরা 2 ভাই ওসমান মারতে আসলে ওসমানরে শেষকালে মারলাম রুম আটকে। একটা পর্যায়ে হোস্টেল থেকে আমি বিতাড়িত হতে বাধ্য হই। আমি হোস্টেল থেকে একেবারে বাগেরহাট চলে আসি। আমার ছোট ভাই শিমুল হোস্টেল থাকতো, সবুজ সম্ভবত তখন বাইরে ছিল। যাই হোক, তো এইভাবে অনার্স পরীক্ষাটা আমি শেষ পর্যন্ত রেজাল্ট একটু খারাপ হলো। ফার্স্ট ক্লাস নিশ্চিত থাকার কথা, সেখান থেকে সেকেন্ড ক্লাসে চলে আসলো। যেহেতু আমি আর হোস্টেল ছিলাম না, স্টুডেন্টদের সাথে, শিক্ষকদের সাথে, কলেজের সাথে ডিটাচ থেকে এই লেখাপড়া করে মোটামুটি অনার্স পরীক্ষা দিলাম। মাস্টার্সে এসে আমি আবার রেগুলার হয়ে গেলাম কলেজে। ঠিক এই সময় আমি কলেজে এক নতুনত্ব আনলাম। এখানে স্টুডেন্ট ব্লাড ব্যাংক নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করলাম এবং খুলনা শহরে ব্যাপক আকারে আজম খান কমার্স কলেজের ছেলেদের নিয়ে রক্তদান করতাম। বিধায় কলেজে যে কয়টা পলিটিক্যাল লিডাররা ছিলেন তাদের সাথে জেনারেল স্টুডেন্ট ব্লাড ব্যাংক বা রক্তদানের প্রতিনিধিত্ব করার জন্য আমাকেও তাদের সাথে অনুষ্ঠানে দাওয়াত করা হতো। কলেজে বড় বড় কাজে আমার একটা গুরুত্ব ওই সময় মাস্টার্সে উঠলে চলে আসে। পর্যায়ক্রমে আমি কিছুটা পলিটিক্স থেকে দূরে যাই এবং রক্তদানের সাথে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ি। খুলনা, পরবর্তীতে আমি ঢাকা আইসিএম ভবনে ভর্তি হই। এখানে আপনারা জানেন অথবা না জানেন, এখানে কিন্তু একটা নন পলিটিক্যাল ইনস্টিটিউট। এখানে কোনো ধরনের পলিটিক্স করা যায় না, বা এটা রাজনীতি মুক্ত একটা অঙ্গন। প্রফেশনাল সার্টিফিকেট যেখান থেকে দেওয়া হয়, কোনো প্রতিষ্ঠানেই আসলে রাজনীতি করা যায় না। যেমন সিএ, সিএমএ, সিএস, এই জাতীয় যত প্রতিষ্ঠান আছে, স্বাভাবিকভাবে এই সার্টিফিকেটটা অর্জনের জন্য আমি মরিয়া হয়ে উঠি এবং সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে সরে যাই
এবং আমি কর্পোরেট জবে অর্থাৎ আমি বিভিন্ন প্রতিষ্ঠান চাকরিতে ঢুকে যাই। পাশাপাশি আমার গ্রাম বাগেরহাটে আমি ক্ষুদ্র ঋণ দেওয়ার উদ্যোগ নিই এবং বাংলাদেশ পোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে আমি একটা সমাজসেবামূলক কার্যক্রম শুরু করি এবং আমার সুন্দরঘোনা, বারাকপুর, মগরা এই যে অঞ্চলটায় আমি ব্যাপকভাবে ক্ষুদ্র ঋণ নিয়ে বা গরিব মানুষদের নিয়ে কাজ করি। আপনারা যদি এই অঞ্চলে আসেন, খোঁজ নিলে দেখতে পারবেন যে আমার এই অঞ্চলে ব্যাপকভাবে মানুষ এই কাজের প্রশংসায় করবেই। যেহেতু আমি প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করি, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করি, তাদের সামাজিক উন্নয়নের জন্য কাজ করি, তাদের মানবিক উন্নয়নের জন্য কাজ করি, রক্তদান করি, এইসব মিলে আমার পথ চলাটা চলে আসে অরাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে ওঠে, স্বৈরাচারী মনোভাব বৃদ্ধি পেতে থাকে, গ্রামে সর্বত্র বিএনপি মুক্ত করতে চায়, তখনই কিন্তু আমি আবার মাথাচাড়া দিয়ে উঠি এবং গ্রামে, বিশেষ করে ষাটগম্বুজ ইউনিয়নে যিনি চেয়ারম্যান ছিলেন বাচ্চুমা ভাই, আমার যেহেতু মামাতো ভাই, ওনার বিপরীতে দাঁড়িয়ে আমি নির্বাচন করতে বদ্ধপরিকর হই এবং ষাটগম্বুজ ইউনিয়নে আমি, সকলে জানে যে না, এই ছেলেটা বিএনপির প্রতিনিধি এবং আওয়ামী লীগের নয়। যখন চরম দুর্দিনে বিএনপির কোনো লোক বাচ্চুমা ভাইয়ের বিপরীতে দাঁড়িয়ে চেয়ারম্যান পদে লড়তে সাহস পায়নি, কথা বলেনি বা দল থেকে সাপোর্ট ছিল না, ঠিক সেই সময় আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিযোগিতা করার জন্য প্রস্তুতি নিই। কিন্তু শেষ পর্যন্ত আমার গ্রামের মানুষ, বাড়ির মানুষ বা আমার বন্ধুবান্ধব যারা শুভাকাঙ্ক্ষী, তারা বলছে না, এই নির্বাচনে যাওয়া আসলে ঠিক হবে না। যাই হোক, এইভাবে গ্রামে একটা ইউনিয়নের যে ফিল্ড, সেটা কিন্তু আমি এখনও ধরে রাখছি। ষাটগম্বুজ ইউনিয়নের প্রতিটা গ্রামের মানুষ আমাকে চেনে বিএনপির একজন কর্মী হিসেবে, নেতা হিসেবে নয়। তারা জানে যে এরকম একটা ছেলে আছে, সে কারো ঘের দখল করে না, কারো দোকান লুটপাট করে না, কারো অন্যায়ভাবে যেটা বোঝায় আর কি। বিএনপি রাজনীতিতে যে বর্তমানে যারা যেখানে যেভাবে দলকে কলুষিত করছেন, যে পলাশ অন্তত এই সব কার্যক্রমের ভিতর নেই। এরপর যেটা হচ্ছে, আমি এই 17 বছরের যে পথ পরিক্রমায় আওয়ামী লীগের, সেখানে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদের সহচর্যে যাওয়ার সুযোগ পেয়েছি, মন্ত্রীদের সহচর্যে যাওয়ার সুযোগ পেয়েছি, আমলাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, হাজী সেলিমের সাথে সেলফি তোলার সুযোগ পেয়েছি, তোফায়েল আহমেদ মন্ত্রীর সাথে সেলফি তোলার সুযোগ পেয়েছি, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, এনবিআরের চেয়ারম্যানদের সাথে সরাসরি কাজ করছি, সরাসরি সচিবালয়ে কাজ করছি। তো শেখ পরিবারের সোনা মিয়ার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। যদি আপনার সোনা মিয়া, যারা শেখ পরিবারকে চেনেন তারা সোনা মিয়াকে চিনবেন, একান্ত যারা শেখ পরিবারের সাথে ওঠা বসা করছেন তারা চিনবেন সোনা মিয়াকে। এরপরে আসেন শেখ সেলিমের ছোট ভাই শেখ মারুফের কোম্পানিতে সরাসরি সিএফও হিসেবে কাজ করেছি, সেলিম প্রধান সাহেবের পার্টনার ছিলেন। তো এরপরেও কিন্তু আমি আমার যে নীতি, আমার যে আদর্শ, সেখান থেকে বিচ্যুত হইনি। আমি, কেউ বলতে পারে না যে আওয়ামী লীগের একদিন মিছিলে গেছি, আওয়ামী লীগের একদিন কোনো কার্যক্রমে অংশগ্রহণ করছি বা আওয়ামী লীগের ইস্যু দিয়ে কোথাও সুবিধা নেওয়ার চেষ্টা করছি। বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে বিএনপি করার জন্য আমাকে
দূরে সরিয়ে রাখা হয়েছে, যেই ছেলেটা আসলে ভিতর থেকে আমাদের লোক না। যাই হোক, 5ই আগস্টের পট পরিবর্তনের আগে মিনিমাম 2 বছর আগে থেকে আমি বিএনপির বড় বড় মিছিলে অংশগ্রহণ করেছি। বিশেষ করে পল্টন কেন্দ্রিক যেসব বড় বড় মিছিল মিটিং, সেখানে মূলত এই মোবাইল ক্যামেরা দিয়ে এসব অনুষ্ঠানগুলোকে কাভার করেছি। সেখানে আপনারা জানেন অনেক সময় পুলিশের আক্রমণ, মানুষ মারা যাওয়া, তারপরে অ্যারেস্ট হওয়ার ভয়, এইগুলোকে উপেক্ষা করে এইসব সরকার পতনের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি। যেহেতু আমি বাগেরহাট থাকি না, বাগেরহাট কেন্দ্রিক কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারিনি। কিন্তু 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন, সেখানে আমরা দেখতে পেলাম, আমরা যারা 5ই আগস্টের আগে সরাসরি রাজপথে বা ঢাকায় পুলিশের গুলি, অ্যারেস্ট বা জেল বা এই গুম, এসব থোড়াই কেয়ার করে আমরা কাজ করেছি, ছাত্র আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত থেকেছি। যেহেতু আমি শাহবাগ অঞ্চলের, আমি আইসিএম ভবনের স্টুডেন্ট, শাহবাগ সমস্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু, সেখানে আমার সম্পৃক্ততা স্বাভাবিকভাবেই, খুবই স্বাভাবিক ঘটনা যে আমি বিভিন্ন আন্দোলন সংগ্রামে থাকতেই পারি। পরবর্তীতে যেটা হলো, আমি 5ই আগস্টের পট পরিবর্তনের পরে পারতাম বিএনপিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, বিশেষ করে বাগেরহাট অঞ্চলে নিজেকে তুলে ধরার। যেটা আমার এলাকার মানুষ বলছিল যে তুমি কেন এখন অ্যাক্টিভ হচ্ছ না। মূলত বিষয়টা হচ্ছে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করেন, বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করেন, তারেক জিয়ার নির্দেশে রাজনীতি করেন, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশে, তার যে আদর্শ, তার যে কর্মস্পৃহা, দেশ নিয়ে তার যে চিন্তাভাবনা, এটা নিয়ে যারা রাজনীতি করেন, এই পলিসিতে যদি সত্যি সত্যি একজন মানুষ রাজনীতি করেন, তাহলে তারা ঘের দখল, পদ দখল, হাট দখল, মাঠ দখল, এগুলো আসলে করতে পারে না। দ্বিতীয়ত আমরা যে জিনিসটা দেখলাম, আমি একটু জামাত ইসলামের কথা বলবো। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ ঘোষিত হলো, অনেকগুলো দল নিজেদের ফিল্ড গুছানোর জন্য হোক বা রাজনীতিতে ভূমিকা রাখার জন্য হোক, যার যার মতো গণসংযোগ করছে, ক্যাম্পেইন করছে, মিছিল মিটিং করছে। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে, দেশে প্রধানতম রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত। জাতীয় পার্টির অবস্থা আপনারা জানেন, জাতীয় পার্টি এখন আর ঠিক সেইভাবে মাঠে ভালো কিছু করতে পারছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, নতুন হচ্ছে এনসিপি। বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যদি আপনি যান, প্রতিটা ঘরে, প্রতিটা বাড়িতে, প্রতিটি মহল্লায় মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই তিনটে দল ছাড়া বাকি দলের অস্তিত্ব ওইভাবে নেই। কেন বলছি? এনসিপি বলেন, নুরুল হক নুরুর দল বলেন,
মাহমুদুর রহমান মান্নার দল বলেন, এগুলো হচ্ছে সব ওই যে এবি পার্টি, ব্যারিস্টার ফুয়াদ, এগুলো হচ্ছে ওয়ান ম্যান পার্টি, অর্থাৎ একজন নেতা কয়েকজন চা পানি খাওয়া লোকজন নিয়ে আসলেই একটা দল। তো মানুষ 5ই আগস্টের পট পরিবর্তনের আগে যখন ছাত্রদের ডাকে সাড়া দিয়ে রাজনীতিতে, ছাত্রদের ডাকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনাকে হটাও আন্দোলনে অংশগ্রহণ করছে, এটা নাহিদ ইসলাম বা হাসনাত আবদুল্লাহ শুধু এদের ডাকে সাড়া দিয়ে এদের নেতা মেনে বা এদের নেতৃত্বে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে তাড়াতে রাস্তায় নেমেছিল, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা 17 বছরের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতনে মানুষ দিশেহারা হয়ে চাচ্ছিল কোনো একটা পথ, সেই পথে যে এসে সামনে দাঁড়িয়েছে তাকে সাপোর্ট করেছে। অতএব এখানে নেতার চেয়ে মূল বিষয় ছিল প্রতিটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমিও নিজে জানের ভয় উপেক্ষা করে, বউ বাচ্চার কথা চিন্তা না করে এই সময় সক্রিয়ভাবে ঢাকা শহরে যখন কারফিউ, ঢাকা শহরে যখন মানুষ রাস্তায় বেরোনো বিপদ, তখন ফ্রন্ট লাইনে থেকে কাজ করেছি, ভিডিও করেছি, মোবাইলে ছেড়ে, ইউটিউবে, ফেসবুকে ছেড়েছি, কথা বলেছি, কবিতা লিখেছি, প্রতিবাদ করেছি। তাহলে এখানে কিন্তু আমরা নতুন দল বা পুরনো দল এইভাবে চিন্তা করিনি। আমাদের প্রত্যেকের টার্গেট ছিল হাসিনা হটাও, হাসিনাকে তাড়াও। পরবর্তীতে যেহেতু আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেল, আওয়ামী লীগ যেহেতু এখন নিষিদ্ধ দল, যদি আমরা সামনে নির্বাচনে দেখি যে সুস্থভাবে একটা ভোট হচ্ছে, তাহলে মানুষ সাধারণত বিএনপি এবং জামাতকেই ভোট দেবে। এনসিপি নামক যে নতুন দলটা, এই দলটা গ্রামগঞ্জে এখনও মানুষ সেইভাবে চেনে না বা এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাহলে আমরা মোটা দাগে দেখতে পারি, বিএনপি যদি, আওয়ামী লীগ যদি ক্ষমতা না আসে, ভোট বাক্সটা ভাগ হচ্ছে দুই ভাগে, একটা বিএনপি আর একটা জামাত। আমাদের বুঝতে হবে জামাত কিন্তু বিএনপির এক সময়ের অ্যালায়েন্স বা জোটের একটা অংশ, কিন্তু এই জোটের অংশ হলেও তারা কিন্তু এখন জোটবদ্ধ নয়। আওয়ামী লীগ না থাকার জন্য যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করে, তাহলে রংপুরের একটা নির্ধারিত অঞ্চলে তারা হয়তো কিছু ভোট পাবে, কিন্তু আওয়ামী লীগের যে গোড়া আওয়ামী লীগের যে নেতাকর্মীরা, তারা হয়তো কোথাও ভোট দিবে না, তারা হয়তো ভোট কেন্দ্রে যাবেই না। কিন্তু আম জনতা যারা, তারা ভোটটা একটা পার্ট আওয়ামী লীগে দিবে, বিএনপিকে দিবে, আর একটা পার্ট জামাতকে দিবে। এখন 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা যেটা দেখলাম তা হচ্ছে বিভিন্ন ভাঙচুর, আওয়ামী লীগের অফিস ভাঙচুর বলেন বা বিভিন্ন জায়গায় লুটপাট বা দখলবাজিতে জামাত ইসলাম থেকে বিএনপি শতভাগে এগিয়ে। সেখানে দলের হাইকমান্ডের যে নির্দেশগুলো সেভাবে মানা হচ্ছে না, দলের আদর্শের কথা ভাবা হচ্ছে না, দলে যারা ত্যাগী, যারা সত্যিকার অর্থে দেশ নিয়ে ভাবে, সমাজ নিয়ে ভাবে, মানুষ নিয়ে ভাবে, রাজনীতি নিয়ে ভাবে, তাদের তুলনায় যারা বিভিন্নভাবে জেল খেটেছেন, হয়তো কোনো হত্যা মামলায় আসামি বা বিভিন্নভাবে তারা দাগী, সন্ত্রাসী, যে যেভাবেই হোক না কেন, তাদের একটা প্রভাব আমরা বিএনপিতে দেখতে পাচ্ছি। পরবর্তীতে আরেকটা স্টেপ হলো নেতা নির্বাচন। বিএনপি গণতান্ত্রিক পথে নেতা বা নেতৃত্বে উঠে আসবে। একেবারে 5ই আগস্টের 2024-এর পরপর থেকে এখনও সে নেতা নির্বাচন চলছে। ফলে কি হচ্ছে, একটা জায়গায় যারা নেতৃত্ব দেওয়ার যোগ্য, প্রত্যেকটা পদে একটা কনফ্লিক্ট,
আমি যদি বাগেরহাট জেলার কথা বলি একটা উদাহরণ হিসেবে, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন সভাপতি পদের জন্য নির্বাচন করতে চাচ্ছেন। তাহলে এই প্রত্যেকটা পদে নির্বাচন করতে গিয়ে তাদের মধ্যে একটা অন্তকলহ হচ্ছে এবং গ্রুপিং হচ্ছে। এটা একেবারে গ্রাম মানে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, তারপরে জেলা পর্যায়ে সব জায়গায় একইভাবে বিএনপির মধ্যে এই বিভাজনটা আমরা দেখতে পাচ্ছি। ফলে অন্তকলহ কিন্তু ব্যাপক আকারে বেড়ে গিয়েছে। আর এই সুযোগটা কাজে লাগাচ্ছে মূলত জামাত। বিএনপি যখন নিজেদের দলের নেতা নির্বাচন করতে ব্যস্ত, জামাত সেখানে প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে, ঘরে ঘরে যেয়ে কর্মীদের কাছে তাদের কৌশলপত্র তারা তুলে ধরছে। তারা দেশের উন্নয়নে কি করবে, ভবিষ্যতে কি করবে, বা কি করলে তারা ভোট পাবে, সেইভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা ইন্টারনাল কনফ্লিক্টে কিন্তু জড়িত না, তারা ঘের দখলে জড়িত না, তারা পরস্পর মারামারিতে জড়িত না, বরং তারা কিভাবে একটা এলাকায় যদি কোনো সমস্যা হয় তাহলে অন্য এলাকা থেকে এসে তারা সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আমাদের বিএনপির নেতাকর্মীরা জামাতের সমালোচনা করছে, জামাত ভালো না, জামাত আলবদর, জামাত বিএনপির স্বাধীনতা বিরোধী দল, জামাত পাকিস্তানি। ফলাফলটা কী হচ্ছে, গোপনে গোপনে জামাত কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে। বিশেষ করে আপনারা হয়তো খেয়াল করবেন কিনা জানি না, সাধারণত মহিলারা খুব কম ক্ষেত্রেই অনেক উচ্চশিক্ষিত থাকেন গ্রামে, এবং 90% উপরে মহিলা আপনি যদি ধরেন, তাহলে যারা মুসলিম মহিলা তারা ধর্মপ্রাণ। এদেরকে গোপনে জমায়েত করে সপ্তাহে মাসে করে করে গোপনে গোপনে তাদেরকে জামাতিকরণ করে ফেলেছে। কিন্তু আপনি দেখবেন বিএনপির কিন্তু এরকম কোনো কার্যক্রম নেই। আরেকটা জিনিস হচ্ছে জামাতের, তা হচ্ছে তারা যেহেতু ইসলামিক দল, তারা বলার চেষ্টা করে যে তুমি যদি জামাত না করো তাহলে নামাজ রোজা যেমন করো না, এটা করা যেমন পাপ, জামাত না করলে তোমার পাপ হবে, তুমি বেহেশতে যেতে পারবে না। তো এইসব ধোঁকাবাজি হোক, প্রতারণা হোক, যে কোনো কৌশলে হোক, তারা কিন্তু সমাজের এই সাধারণ শ্রেণীর মা বোনদের তারা জামাতিকরণ করতে সমর্থ হয়েছে। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমি মনে করি আমাদের এখন অন্তর্দ্বন্দ্ব, বিশেষ করে এই নেতৃত্বের যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা যারা নেতা হচ্ছেন বা হয়েছেন বা হতে চান, মনে রাখবেন আপনার ভিতর যদি কোয়ালিটি থাকে, আপনি যদি শিক্ষিত হন, আপনি যদি সমাজ নিয়ে ভাবেন, আপনি যদি বিচক্ষণ বিবেচনাবান হন, মানুষের পাশে দাঁড়ান, তাহলে নেতৃত্ব আপনার কাছে অটোমেটিক চলে আসবে। অন্তদ্বন্দ্ব বাদ দিয়ে আমার মনে হয় এখন আমাদের দল গোছানোর সময়, আমাদের গ্রামের প্রতিটি মানুষের কাছে যাওয়া উচিত, প্রত্যেককে বোঝানো উচিত যে বিএনপি কেন তারা করবে, কেন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হবে, খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হবে, দেশনেতা তারেক রহমানের যে নেতৃত্ব, যে কৌশল দেশ উন্নয়নে, এগুলো কেন তারা গ্রহণ করবেন। আশা করছি আপনারা আমার সমালোচনা করবেন না, কথাগুলো ভালো লাগলে পজিটিভ সমালোচনা করবেন। ধন্যবাদ আপনাদের। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।